নমস্কার। আমাদের প্রতিটি দর্শককে, আমাদের প্রতিটি পাঠককে 2021-এর এই বিদায় লগ্নে আর কয়েক ঘন্টা বাকি, ঘড়িতে এখন 5টা বাজে, আর 7 ঘন্টা বাদেই নতুন ভোরের সূর্য অর্থাৎ নতুন বছরকে আমরা, ইংরেজি নতুন বছরকে আমরা স্বাগত জানাবো ট্র্যাডিশন মেনে। সকলকেই শুভেচ্ছা। আর পুরনো বছর আমাদের ভালো মন্দে সবারই কেটেছে। আজ এই নতুন বছরের শুরুর ঠিক আগে, এই সন্ধিক্ষণে পুরনো বছরকে বিদায়, 2021-কে বিদায় জানানো এবং 2022-কে স্বাগত বা ওয়েলকাম জানানোর মুহূর্তে আমরা একটি অনুষ্ঠান করছি। একেবারেই ঘরোয়া অনুষ্ঠান বলতে পারেন। সেই আমার সঙ্গে রয়েছেন আমাদের বিশ্ব বাংলা সংবাদের এডিটর অভিজিৎ ঘোষ। নমস্কার। অভিজিৎ দা, যেটা হয় আর কি, আসলে যারা পরিচালনা করে, ডিরেক্টর, প্রযোজক, আপনারা জানেন, যদি কোনো সিনেমার কথাই বলি বা নাটকের কথাই বলি, দেখবেন তারা পর্দার পিছন থেকে নেপথ্যে কাজটি করতে ভালোবাসে। অভিজিৎ ঘোষ তেমনি, তিনি মাঝে মধ্যে খুব সিরিয়াস ম্যাটার, সিরিয়াস খবরের নিশ্চয়ই সংবাদ মাধ্যমের সামনে আসেন, কিন্তু পিছন থেকে যে যিনি প্রিয় বিষয়টি ধরে রাখেন তিনি হলেন অভিজিৎ ঘোষ। আমাদের বিশ্ব বাংলা সংবাদের ওয়েব পোর্টালের, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব পেজের তিনি সম্পাদক। প্রথমে অভিজিৎ দা, তোমাকে নতুন বছরের শুভেচ্ছা আমাদের দর্শকদের সাথে। নমস্কার, শুভেচ্ছা। 2022 ভালো কাটুক, এই কথা নিশ্চিত ভাবে বলার জায়গায় সোমনাথ বোধে আমরা নেই, তবে আশা তো করবো, স্বপ্ন তো মানুষ দেখে। নিশ্চিত ভাবে বলবো যে 22 কাটুক। তার কারণ আমরা একসঙ্গে ডেল্টা ভাইরাস বা কোভিড এর নতুন রূপ, তার সঙ্গে ওমিক্রন, সমস্ত কিছু নিয়ে আমরা এগোচ্ছি। একটা ক্রমশ আবার ভাইরাসের আক্রমণ বাড়ছে। সব মিলিয়ে আবার কি 2019 ফিরে আসবে কিনা সোমনাথ, এটা একটা সকলের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তবে আবারও বলি, সতর্ক থাকুন, নিরাপদে থাকুন, কিন্তু ভয় পাবেন না বা কোন রকম গুজব ছড়াবেন না, গুজবে কানও দেবেন না। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি আমরা 2021টা যখন এলো, আমরা ভেবেছিলাম হয়তো করোনা থেকে মুক্তি, গোটা দেশের সাথে সাথে আমাদের এই শহর বা রাজ্যেও ভ্যাকসিন হতে শুরু করলো, এবং আমরা দেখলাম একটা সময় গিয়ে করোনা থেকে কার্যত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, আমি একদম বছরের প্রথম থেকে যদি দেখি, আমরা মুক্তি পেলাম। আমরা ভাবলাম যে বিদায় করোনা, কিন্তু বিদায় তো নেয়ার নাম মাত্র আমরা এখন দেখছি না। মহামারীর সিচুয়েশন চলছে। আমি আসবো ধীরে ধীরে, আজকের দিন পর্যন্ত 31শে ডিসেম্বর আসবো। আমি একটু জানুয়ারি মাসের দিকে চলে যাই। ঘটনাবহুল একটা বছর সব দিক থেকে, রাজনৈতিক বলো, সাহিত্য বলো, বিনোদন বলো, খেলাধুলা বলো, একটা ঘটনা বছর বিদায় ভালো মন্দ মিশ্রভাবে আমাদের কাটলো, এটা বলাই চলে। অনেক কিছু আমরা যেমন পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। সেই দিক থেকে আমি প্রথমেই যাব 2021-এর, যেহেতু দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ, কোন রকম ঝুঁকি নিতে চাইনি। 2021টা আমাদের রাজ্যের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ছিল। রাজ্যে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি ছিল, খুব স্বাভাবিকভাবে বিধানসভা ভোট ছিল, এবং হাই ভোল্টেজ বিধানসভা ভোট। কার্যত কেন্দ্রের সরকারি দল বিজেপির সাথে রাজ্যের সরকারি দল তৃণমূল কংগ্রেস, এবং প্রায় 2020 শেষ থেকে আমরা দেখেছিলাম একের পর এক দলবদল। অনেকেই ভাবছিল ঘড়ি উল্টে গেল, রাজ্যে আবার 2011 সালের মতো রাজনৈতিক পরিবর্তন ঘটবে, কিন্তু যখন ফলাফল গেল অন্যরকম। আমরা বলবো 2021-এর শুরুটা কিন্তু মোটামুটি রাজনৈতিক ভাবেই কেটেছে। 2020টা আমি আর ধরছি না, কারণ তখন তোমার করোনা, লকডাউন ইত্যাদি, তখন এটা আমাদের সয়ে গেছিল। 2021-এ এসে সয়ে গেছিল। যেহেতু 2021-কে আমরা বিদায় জানাচ্ছি, 2021 নিয়ে আলোচনা, আমি সেই করোনার পাটটাতে যাচ্ছি না এখনই। একদম প্রথম কয়েকটা মাস পুরোপুরি রাজনৈতিক ছিল, পুরোপুরি রাজনৈতিক ছিল, এর বাইরে কোনো কার্যত খবরই ছিল না। সেই জায়গা থেকে তুমি কি বলবে? শোনা, রাজনৈতিক তো নিশ্চিত ভাবে ছিল। তার কারণ এইটা এমন একটা সংযোগ স্থল ছিল। 2021-এর শুরুটা রাজনীতির দিক থেকে, বিশেষত আমাদের রাজ্যের রাজনীতির দিক থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। তার কারণ দুটো পার্ট। একটা পার্ট রাজ্যের শাসক দল 10 বছর শাসন হয়ে গেছে, অ্যান্টি ইনকামবেন্সি কাজ করছে, বিজেপি পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছে রাজ্য দখল করতে। তাদের কাছে
আগের অন্যান্য রাজ্য দখলের বা হচ্ছে যে বিতায় ভাঙিয়ে নিয়ে আসা রাজ্য দখল করা। আমি একদম ঠিক জায়গায় যাচ্ছ, যেটা অভিজিৎ দা বলার চেষ্টা করছেন, বিশ্ব বাংলা সংবাদের সাংবাদিক, যে 2014 সালে নরেন্দ্র মোদীর সেন্ট্রালে ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি গোটা রাজ্য জুড়ে কার্যত অশ্বমেধের ঘোড়া ছুটিয়েছিল। একটা জায়গায় তারা ঘা খেয়েছিল যখন জয়ললিতা বেঁচে ছিলেন তামিলনাড়ুতে 2016 নির্বাচনে, সেখানে বিজেপি ঘা খেয়েছিল। আর 2016তেই তোমার আমাদের বাংলাতেও ঘা খায়, কিন্তু তখনও বাম কংগ্রেস এই রাজ্যের প্রধান বিরোধী দল, প্রধান বিরোধী শক্তি বা প্রধান বিরোধী দল। তারপর ধীরে ধীরে বিজেপির উত্থান। অভিজিৎ দা যেটা বলার চেষ্টা করছে, আমি একটু ধরিয়ে দিচ্ছি, অভিজিৎ আরো ব্যাখ্যা করবে, সেটা হলো যে গোটা কাশ্মীর থেকে কন্যাকুমারী, গোটা দেশ গেরুয়া, এই ম্যাপ করে করে দেখানো হতো রাজ্যগুলোকে, গোটা দেশ গেরুয়া। দু একটা সবুজ ছিল, তার মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম। এবং নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে চ্যালেঞ্জ ছিল যে বাংলাটাকেও গৈরিকীকরণ করা, তাহলে গোটা দেশের ছবিটা যদি স্যাটেলাইটে ধরা হয় গেরুয়া হবে, সেই জায়গা থেকে আমি ব্যাখ্যা। হ্যাঁ, এটা একটা ধারণা গেছিল। পরপর সবকটা রাজ্যে যে বিজেপি সোমনাথ জিতছিল তা নয়, কোথাও বিজেপি সেকেন্ড লার্জেস্ট পার্টি হচ্ছিল, কোথাও নয়, কোথাও তারা বিধায়ক কেনাবেচা করছিল। তাদের উৎপাতে বিপক্ষ দলকে, কংগ্রেসকে এবং অন্য বিরোধী দলকে বা সত্তাধারী দলকে কি করতে হচ্ছে, বিধায়কদের নিয়ে হোটেলে রাখতে হচ্ছে বন্দি করে, মানে কেনাবেচার জায়গাটা এরকম জায়গায় পৌঁছেছিল। ঠিক এই জায়গা থেকে কিন্তু হচ্ছে তারা যেভাবে ভেবেছিল যে অন্য রাজ্য দখল করবে সোমনাথ, ঠিক এই জায়গাটা থেকে ভাবা গেছিল যে রাজ্যটা দখল, অর্থাৎ বাংলা রাজ্যটাও দখল করা যাবে। তার কারণ এক নম্বর হচ্ছে যে 10 বছর রাজত্ব করার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধাচরণ বলে না, মানে একটা সরকারকে 10 বছর প্রতিষ্ঠান বিরোধিতা, সেটা কাজে লাগাবে। দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বেশ কিছু অভিযোগ কাগজে কলমে বিরোধী দল তুলছিল, যেটাকে প্রতিষ্ঠা করার জন্য বিজেপি বা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি হচ্ছে যে কার্যত হচ্ছে মানে মাথা ঘামিয়ে সেটাকে যতটা হারে প্রতিষ্ঠা করা যায় তার চেষ্টা চালাচ্ছিল। তার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে বা সরকারি এজেন্সিগুলোকে যত রকম ভাবে কাজে লাগানো যায় তার একটা চেষ্টা চলছিল। আর একটা বিষয় হচ্ছে বিজেপির ধারণা হয়েছিল, যেটা 2019-এর নির্বাচনে, লোকসভার নির্বাচনটা বিজেপির হচ্ছে যে মাথাটা হচ্ছে যে মানে খারাপ করে দিয়েছিল। তারা মনে করেছিল যদি 2019-এ আমরা 18টা সাংসদ পেতে পারি, তাহলে 2021-এ আমাদের আর একটু পথ, এই পথ যদি না শেষ হয়, সেটা নয়, এই পথ 2021-এ গিয়ে শেষ হবে। এবং একের পর এক তৃণমূল থেকে হেভিওয়েট নেতা, সো-কল্ড হেভিওয়েট নেতারা বিজেপিতে যোগদান করছিল। এই জায়গাটাই সোমনাথ, আমি আজকে 2021-এর শেষ সময়ে দাঁড়িয়ে, আর কয়েক ঘন্টা পরে নতুন বছর, এই জায়গাটা দাঁড়িয়ে একটা কথা খুব পরিষ্কার করে সোমনাথ বলে দিতে চাই, এই যে রাজনৈতিক পরিপক্কতা, এই জায়গাটায় বোধহয় বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের কোথাও কোথাও হচ্ছে যে সমস্যা হয়েছিল, বুঝতে সমস্যা হয়েছিল। তারা মনে করেছিলেন ত্রিপুরাকে যেরকম ভাবে দখল করা যায়, তারা মনে করেছিলেন গুজরাটকে যেভাবে দখল করা যায়, তারা মনে করেছিলেন যে মধ্যপ্রদেশকে যেভাবে দখল করা যায়, হয়তো বাংলাকেও করা যায়। কিন্তু বাংলা একটা সময় ভারতবর্ষের রাজধানী ছিল, যে বাংলাকে বলা হতো আজ যা বাংলা ভাবে, কাল তা ভারতবর্ষ ভাবে। কেন ভাবে সেইটা বুঝিয়ে দিয়ে গেল। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন বাংলায় কি হলো, তার প্রথম কারণ হচ্ছে যারা বলছিল যে 200 পেরোবে, তারা পেরোলো না। শুধু তাই নয়, সবচেয়ে বড় যে বিষয়টা হলো প্রান্তিক দলে পরিণত হলো দুটো ন্যাশনাল পার্টি, একটা হচ্ছে বামেরা অর্থাৎ সিপিআইএম যদি ধরি বা বামফ্রন্ট ধরি, এবং হচ্ছে কংগ্রেস এবং সিপিআইএম বা বামফ্রন্ট হচ্ছে তারা শূন্যতে গিয়ে ঠেকলো। মানুষ সরাসরি বেছে নিলেন কি, একদম পরিষ্কার জিনিস বেছে নিলেন, সেটা হলো এক, যে আমরা রাজ্যটা ভাগ করতে চাই, দার্জিলিং আলাদা হবে কিনা, দেশটা হচ্ছে ধর্মের নামে ভাগ হবে কিনা। আর কি হচ্ছে, নরেন্দ্র মোদীকে আমরা দেখলাম প্রায় 8 বছর 9 বছর দেখেছি, একটা মানে শুরুটা হয়েছিল তোমার ডিমনিটাইজেশন দিয়ে, তারপর একটার পর একটা তেল, গ্যাস, আনাজপত্র সমস্ত দাম বৃদ্ধি, মানুষের নাবিশ্বাস হচ্ছিল। মানুষ
এটা এটা ঘটনা সোমনাথ, এটা ঘটনা। সবকিছু শুরুই কিন্তু যে উৎপাত, মানে যদি বলা হয় যদি বিরোধিতা, যদি কোথাও তোমার মনে আছে নিশ্চয়ই যে যখন রাজীব গান্ধীর বিরুদ্ধে লড়াইটা শুরু হয়েছিল এই শহীদ মিনার থেকে কিন্তু শুরু হয়েছিল। সেটা ঠিক না ভুল সেটা পরের ব্যাপার, কিন্তু এই শহীদ মিনার থেকে লড়াইটা শুরু হয়েছিল। আসলে বাংলা কিন্তু আন্দোলনের পিঠে বাংলা পথটা দেখি, একদম বাংলা পথটা দেখে। এবং অভিজিৎ দা যেটা বলার চেষ্টা করেন, অভিজিৎ ঘোষ তিনি যেটা বলার চেষ্টা করেন, কার্যত মেরুকরণ হয়ে গেছে, হয় বিজেপি নয় তৃণমূল, এবং রেজাল্টেও তার প্রতিফলন ঘটেছে। সেটা অভিজিৎ দা বললেন। এবং 2 মে দেখা গেল যে একটা হিউজ ম্যান্ডেট নিয়ে এসছে, যেটা হয়তো 2019-এর পর রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে তৃণমূলের উচ্ছিষ্টদের না নিলে হয়তো বিজেপি ক্ষমতায় আসতেও পারতো, বা না ক্ষমতায় এলে তৃণমূলের এত এখানে সোমনাথ একটা করা এই যে এই কথাটা এলো সেই কারণেই হচ্ছে। আর একবার হচ্ছে যে এই যে তৃণমূলের উচ্ছিষ্ট নেওয়া প্রসঙ্গটা, এখানে এটা খুব পরিষ্কার। এটা কারোর হয়ে বলার কথা বলা নয়, কারোর পক্ষে কথা বলা নয়। আমি যে বিষয়টাকে বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি একটা দল অন্য দলের বিধায়ক বা সাংসদ বা কর্মী বা নেতৃত্বকে ভাঙিয়ে যদি যেতে, এটা কিন্তু হচ্ছে ভারতবর্ষের ইতিহাসে সাধারণত কোনো জায়গায় হয়নি যে অন্যের দল ভাঙিয়ে আমি জিতলাম, ভোটে জিতলাম। অন্যের বিধায়ক রয়েছে, সেই বিধায়করা আমার দলে চলে এলো, আমি সরকার করলাম, সেটা অন্য বিষয়, রাজনীতির অন্য পার্ট। কিন্তু অন্যের বিধায়ক এবং সাংসদদের ভাঙিয়ে আমি নিলাম এবং মানুষ তাকে হচ্ছে সাগ্রহে বরণ করবে, ভারতবর্ষের ইতিহাসে এটা কিন্তু দেখা যায়নি। যে কারণে যাদের যাদের নিয়েছে, যাদের যাদের অন্য দল থেকে নিয়ে বিজেপি মনে করেছিল তারা শক্তিশালী হয়েছে, আসলে সত্যি কথা বলতে কি তাতে বিজেপি সম্বন্ধে বাংলার মানুষের ধারণা এটাই তৈরি হয়েছে, তারা একা পারে না। তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা অন্য কংগ্রেসের হচ্ছে যারা উচ্ছিষ্ট বলবো না, যারা উদ্বৃত্ত, যাদেরকে না হলেও দলটা চলে, তাদেরকে নিয়ে। এবং তুমি যেটা দিয়ে শুরু করেছিলে, যে যেটা আমি বলবো যে যাদের বিরুদ্ধে তুমি বলছিলে না তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, প্রতিষ্ঠান বিরোধী একটা হাওয়া ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগগুলো ছিল বিজেপি সেই ফাঁদেই পা দিয়ে তাদেরকেই দলে নিয়েছে। আরেকটা বিষয় আছে, মানুষও না তিতি বিরক্ত হয়ে যাচ্ছে যে এই যে দলবদল, যে আমি একটা ইস্যু নিয়ে, একটা নীতি নিয়ে, একটা আদর্শ নিয়ে আমি একটা দলের এলাম, এবারে আসার পরেই হচ্ছে আমি দলবদল করলাম, একটা সিম্বলজিতে সংশয় করলাম, এটাও মানুষের কাছে না বিশ্বাস ভঙ্গের কাজ করছিল, যেটা কিন্তু 2021-এর ইলেকশনে একেবারে রাজনীতির খবরে আমরা ছিলাম। রাজনীতি ছাড়া তো দেশ চলে না, রাজনীতির খবরে আমরা ছিলাম। এবং 2020টাও কিন্তু করোনা আবার মধ্যে চলছে, আবার সেটা বাড়ছে। 2 মে রেজাল্ট বেরিয়েছে, আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃতীয়বারের জন্য। আমি রাজনীতি একদম রাজনীতির শেষ পয়েন্টে, অভিজিৎ আরো অনেকগুলো পয়েন্ট আছে, খেলা বিনোদন ইত্যাদি আরো অনেকগুলো পয়েন্ট আছে। করোনা বা মহামারী নিয়েও আমাদের আলোচনা হবে আগামী যেটুকু সময় আছে। একটা স্লোগান খুব উঠল, খেলা, এবং সেই স্লোগানটা প্রতিষ্ঠা পেল। এবং 2019-এর কথা তুমি তুললে যখন, আমি বলছি 2019-এ সে বিজেপিকে ভোট দিক না দিক, সে বিজেপি করুক না করুক, সে রাজনীতি বুঝুক না বুঝুক, সবার মুখে যেন জয় শ্রীরাম জয় শ্রীরাম। এরকম একটা আমরা রাস্তাঘাটে আমরা আমাদের দর্শকরাও দেখবেন জয় শ্রীরাম জয় না, অনেকে বুঝেও বলছে, অনেকে না বুঝেও বলছে। এবং জয় শ্রীরামটা কার্যত ভগবানের নাম হলো, এটা বিজেপির ট্রেডমার্ক একটা পলিটিক্যাল স্লোগান হয়েছে। 2021-এ খেলা হবে যে স্লোগানটা এলো তৃণমূল কংগ্রেসের, সেই খেলা হবে স্লোগানটা কার্যত এই জয় শ্রীরাম স্লোগানটাকে পুরো ঢাকা দিয়ে দিল। এবং তৃণমূলের খেলা হবে স্লোগানটা শেষের দিকে আমরা বিজেপি নেতা, সিপিএম নেতাদের মুখেও আমরা শুনেছি। এই যে স্লোগান, এই যে রাজনীতি, আগে একটা সময় আমরা দেয়াল লিখন, পোস্টার, ব্যানার, সেখান থেকে রাজনীতির এই যে বক্তব্য এখন আমরা দেখছি, ক্ষুরধার বক্তব্য, যুক্তি পাল্টা যুক্তি, এই যে স্লোগান, এটাও তো একটা শিল্প হতে পারে, সেটা রাজনীতির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এটাকে কেমন ভাবে দেখলেন? 8 থেকে 80 সবার মুখে খেলা হবে। শোনা, মানে এই যে স্লোগানটা না, কিন্তু এটা খুব মানে কখন কোনটা স্লোগান হয়ে যাবে মানে এটা বোঝা খুব মুশকিল, বিশেষত রাজনীতির ক্ষেত্রে। এটা যত না রাজনৈতিক গূঢ়তা এর মধ্যে রয়েছে, খেলা হবে এর মধ্যে, তার থেকে বেশি এটার মধ্যে হচ্ছে একটা শরীরকে আন্দোলিত করার একটা টেম্পারামেন্ট তৈরি করে। একটা সভা হচ্ছে, সকলে হচ্ছে যে জোরদার বক্তৃতা চলছে, সেখানে হচ্ছে আগুনে বক্তৃতা চলছে, কেউ হাততালি দিচ্ছে, তার মাঝে কেউ যদি খেলা হবে বলে,
তার মানে তার স্পিরিটটাকে হচ্ছে চাঙ্গা করে দিচ্ছে, এটা মূলত এটা। এবং মুখ্যমন্ত্রীকে পর্যন্ত দেখা গেল সে ফুটবল নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, খেলা হবে খেলা হবে। এইবারে এইখানকার আরেকটা বিষয় হচ্ছে, খেলা হবে তার কারণটা হয়ে গেছিল কি জানো তো, মানুষের মনে মনে একটা ধারণা তৈরি হয়ে গেছিল সোমনাথ, যে এই যে প্রত্যেক দিন মানে তৃণমূল কংগ্রেস বারবার বলছিল কি না বাইরের লোক, কেন বলছিল, যে মানুষ দেখছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য বাইরে থেকে রোজ ডেলি প্যাসেঞ্জারি করছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতারা, সেখানে প্রধানমন্ত্রী রয়েছেন, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন নরেন্দ্র মোদী, এবং মানে শেষ পর্যন্ত হচ্ছে কম করে হচ্ছে জোনা 15 বিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন, শীর্ষস্থানীয় নেতারা ছিলেন, আর জোনা 4-5 নেতা তো এখানে হচ্ছে যে ঘাঁটি গেড়ে বসেছিলেন। এই যে খেলা হবে, এই যে দিল্লি বা হচ্ছে সারা ভারতবর্ষের বিজেপি যে বাংলা দখলের যে চেষ্টা, এইটা বোধহয় কোথাও বাংলার মানুষের সেন্টিমেন্টে লেগে গেছিল, যে তাহলে দেখো আমরা বাঙালি, আমরা বাংলা থাকি, বাংলা মানে তো শুধু বাঙালি নয়, যারা বাংলায় থাকে তারাই বাঙালি, এবং তারা সকলে, সে হিন্দি ভাষী হতে পারে, উর্দু ভাষী হতে সকলে, এই যে বাংলা দখল, যে বাংলা বাইরের লোক এনে চালাবে, এইটা বোধহয় মানুষের হচ্ছে কোথাও একটা বাংলার মানুষের সেন্টিমেন্টে আঘাত দিচ্ছিল, যার ফলে মানুষও বলছে ঠিক আছে বিজেপি, ভারতীয় জনতা পার্টি ভোটের বাক্সে খেলা হবে, ইভিএম এ খেলা হবে, অভিজিৎ বলে দিয়েছে। এবং আমি একটা ছোট্ট এটা শেষ করতে হবে, সেটা হলো যে এই খেলা হবে কে পরবর্তীকালে স্বীকৃতি দেওয়া হয়েছে, এবং 16ই আগস্ট তার একটা ইতিহাসও আছে। 16ই আগস্ট সরকারি হবে, কোনো তৃণমূল পার্টিগত হবে না, খেলা হবে দিবস পালন হচ্ছে, আমরা দেখেছি সবাই খেলেছেন। এরপরই রাজ্য সরকার দখল হয়ে গেল, এরপরে আমরা দেখলাম ঠিক সরকার গঠনের কয়েক দিনের মধ্যে, দিন দশকের মধ্যে, ঠিক সময়টা খেয়াল নেই, হঠাৎ করে নারদা ইস্যুটা চালিয়ে উঠলো, এবং সদ্য মন্ত্রীরা শপথ নিয়েছেন, ফিরহাদ হাকিম, মদন মিত্র বিধায়ক, সুব্রত মুখোপাধ্যায় দুর্ভাগ্যজনকভাবে যিনি প্রয়াত হয়েছেন, সদ্য প্রয়াত হয়েছেন, সুব্রত বাবুর বিষয়টাকেও আসবো, যেটা আমরা লিখেছিলাম কি পেলাম কি হারালাম, আসবো, এবং শোভন চট্টোপাধ্যায়, এদের 4 জনকে হঠাৎ সকালবেলা সিবিআই গ্রেপ্তার করলো, নিজাম প্যালেসে নিয়ে গেল। মানে বিজেপি এই হারটা মেনে নিতে না পারার জন্য একটা প্রতিহিংসা রাজনীতি করলো, এবং তুমি যেটা শুরু করেছিলে যে এজেন্সিকে ইউজ করা, যখন পার্টি বা সংগঠন ভোট করাতে পারলো না, ভোটে যখন পরাজিত হলো, মুখ টুকরে পড়লো, তখন এজেন্সিকে দিয়ে হয় না একটু জব্দ করবো, জব্দ করার ব্যাপারটা হলো। কেমন ভাবে দেখো, এই রাজনীতি যদি চলতে শুরু করে, আমরা বামাদের আমলের রাজনীতি দেখেছি, আমাদের রাজ্যের পরিপ্রেক্ষিতে হয়েছে, প্রচুর রাজনীতি হানাহানি হয়েছে, ছোট বাঙালিয়া, নন্দীগ্রাম, সিঙ্গুর ইত্যাদি হয়েছে, কিন্তু এজেন্সির ইউজটা আমাদের বেঙ্গল, হয়তো দিল্লি বা অন্যান্য রাজ্যে হয়েছে, এজেন্সির সরাসরি ইউজটা, অভিযোগ আসছে, আমরা বলছি না, অভিযোগ আসছে, এজেন্সির সরাসরি ইউজটা কিন্তু এই বিজেপির উত্থানের পর থেকে আমরা বেশি বেশি করে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে বিজেপি হচ্ছে ওদের একটা মোটো রয়েছে, ভারতীয় জনতা পার্টির একটা মোটো হচ্ছে যেন তেন প্রকারেণ সারা ভারতবর্ষের রাজ্য সরকারগুলোকে কবজা করতে হবে, আর যদি কবজা করি তাহলে আমি আমার যা যা ইমপ্লিমেন্ট করা, অর্থাৎ আমি নোটবন্দি করলেও কেউ কথা বলবে না, চেঁচাবে না, আমি যদি হচ্ছে জিএসটি বাড়াই কেউ কথা বলবে না, আমি যদি কালকে হচ্ছে যে আমার পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমার হচ্ছে যে সেটাকে বদলে দিই তাহলে কিছু করবে না, আমি সবচেয়ে বড় কথা তেল পেট্রোল ডিজেলের দাম হচ্ছে বাড়িয়ে দিলাম। মানে আমি অদ্ভুত লাগে সোমনাথ একটা বিষয়, যে মাঝে মধ্যে বলছে আমরা তো শেষ কমিয়ে দিলাম, রাজ্য সরকার কমালো না কেন? আরে কেন্দ্রীয় সরকার বিজেপির নেতারা মানে যদি ওদের লজ্জার মাথা খেয়েছেন ওনারা, মানে পেট্রোল ছিল 70 থেকে 72 5 মাস আগে, সেই পেট্রোল ডিজেলের দাম 110 টাকা করে, 6 টাকা কমিয়ে 104 টাকা করে, তারপর আবার দাবি করছে যে তুমি শেষ কমাও। মানে কত বড় নির্লজ্জ বেহায়া বিজেপির নেতারা, মানুষের হচ্ছে যে পেট্রোল ডিজেলের দাম প্রায় 45 টাকা বাড়িয়ে দিয়েছে। লকডাউন, যেখানে আমাদের এখানে সরকারি চাকুরে কজন, কেন্দ্রীয় বা রাজ্য সরকার, অসংগঠিত ক্ষেত্র, বিভিন্ন প্রাইভেট সেক্টর, মানুষের কাজ চলে গেছে, ব্যবসাদারদের ব্যবসা বন্ধ, তার মাঝে এই বোঝা। শুধু তাই নয়, মানে এই যে 40-50 টাকা বাড়িয়েছে, এই বাড়ানোটা তো শুধু তেলে বাড়ানো নয়, আমার তো জিনিসপত্রে যে তেলটা, যে খাবার তেলটা, সর্ষের তেলটা আমি হচ্ছে 110 টাকা কি 115 টাকায় কিনতাম, আমাকে 210 টাকায় কিনতে হচ্ছে। আমি বলছি আজকে দিনের শেষে, আমি আজকে বছরের শেষে বলতে বাধ্য, একটা নির্লজ্জ বেহায়া সরকার, সাধারণ মানুষ হচ্ছে কার্যত হচ্ছে দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে এমন একটা সরকার, যে
দেখাচ্ছে যে আমি হচ্ছে কমালাম, শুভেন্দু পেগাসাস অধিকারী না, শুভেন্দু অধিকারী আপনি কমান, শুভেন্দু অধিকারী আপনার যদি এতটুকু লজ্জা থাকে, আপনার যদি এতটুকু সৎসাহস থাকে, বলুন 72 6 মাস আগে পর্যন্ত পেট্রোলের ব্যাপারটা বেশি বোঝেছিল, ওনার পেট্রোল পাম্প আছে। হ্যাঁ, পেট্রোল পাম্প আর অনেক ব্যবসা আছে, সেটা পরের প্রশ্নে পরে আসছি। মানে 72 টাকা তেলটা 110 টাকা করলেন নির্লজ্জ বেহায়ের মতো, সেখানে 4 টাকা কমিয়ে আপনি বলছেন কি 6 টাকা কমিয়েছে আপনি কমান। আরে আপনি আগে কমান তেলটা। সারা পৃথিবী, বাংলাদেশ আমাদের থেকে তেলের দাম কম, পেট্রোল ডিজেলের দাম কম, নেপাল আমাদের থেকে কম, ভুটান আমাদের থেকে কম, আর হচ্ছে এবং বিধানসভা ভোটের পরেই কিন্তু, তার আগে কিন্তু তেলের দামটা ছিল না। বিধানসভা ভোটের পরেই লাগাতার তেলের দাম বেড়েছে, মানে একটার সঙ্গে একটা রিলেটেড। আমরা মে জুন জুলাইয়ে চলে এলাম, এবারে ধীরে ধীরে ভ্যাকসিনের বিষয়টা, ভ্যাকসিন কার্যত ডবল ডোজ করে 18 বছরের ঊর্ধ্বদের হয়ে গেছিল, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি না। এরপর ধীরে ধীরে পুজো এলো, দুর্গা পুজো এলো, এবং এবারে দুর্গা পুজোয় কিন্তু আবার সেই 2 বছর আগেকার সেই চিত্র আমরা দেখলাম। মানুষ কিন্তু বেরোলেন, সাগ্রহে বেরোলেন, অনেক পুজো ছোট হয়েছে, মানে অনেকদিন পরে আবার বাঙালি তাদের প্রাণের পুজো দুর্গা পুজো ফিরে এলো। তখন যদিও করোনাটা একদম, গ্রাফটা একদম কম। এবারে দুর্গাপুজো কি বলবে? দুর্গাপুজো ইউনেস্কোর সম্মান পেয়েছে, ইউনেস্কোর হেরিটেজ সম্মান পাওয়াটা রাজ্যের ক্ষেত্রে একটা বড় বিষয়, এবং অবশ্যই বলবো এর পেছনে যদি সবচেয়ে বড় কারিগর থেকে তাকে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারেন না। পুজোটাকে রেড রোডে প্রত্যেক বছর যেভাবে তিনি প্রমোট করেছেন, কার্নিভালটাকে যেভাবে তিনি প্রমোট করেছেন প্রত্যেক বছর কার্যত মানে ক্ষমতা আসার পর থেকে, ইটস এ মানে মেগা প্রোগ্রাম ছিল তার, এবং সেটাতে তিনি সফল হয়েছেন, আন্তর্জাতিক সম্মান পেয়েছে। এবং শুধু তাই নয়, পুজোটাকে কেন্দ্র করে অনেক বছর পর কিন্তু পুজো মানে তো শুধু হচ্ছে 4টে সপ্তাহ হচ্ছে, মানে 4টে দিন হচ্ছে শুধু ঠাকুর প্রণাম একটু খাওয়া দাওয়া না, এটার সঙ্গে যে শিল্প, যে অর্থনীতিটা জড়িয়ে থাকে, বিরাট অর্থনৈতিক পরিমূল্য, তারাও কিন্তু একটু হাঁপ ছেড়ে বাঁচলেন। এখন প্রশ্ন শুনলে দেখেন অনেক ওই পুজোটার জন্য হচ্ছে যে করোনা হয়েছে, বিষয়টা ভুল। করোনা কিন্তু হচ্ছে কমে গেছিল, করোনার মাত্রাও কমে গেছিল। যদি কোনো জায়গায় সংক্রমণ হয় তো পুজো থেকে এতদিন তো টাইম লাগতো না, সংক্রমণ যদি হয় এতদিন তো টাইম লাগতো না, একটা 6 মাসের। এবং 8 দফায় ভোট হয়েছে, যদি পুজোর জন্য করোনা বলা তাহলে 8 দফা ভোটটাকেও কিন্তু ধরা হবে একদম। ফলে বিষয় সেটা নয়, এই ভাইরাসটা এমনই, বিশেষজ্ঞরা বারবার বলছেন যে ভাইরাসটা কিন্তু ঘুরে ফিরে আসবে, যেরকম আমাদের জ্বর, ইনফ্লুয়েঞ্জা, কাশি ইত্যাদি হয়, এটাও ঘুরে ফিরে আসবে। এটা ততোধিক মারাত্মক হবে না, কিন্তু এটাকে আমাদের প্রোটেক্ট করে রাখতে হবে, এই পার্টটা আছে। আর যদি বলো যে অনেকদিন পর, মানে 19-20 2 বছর পেরিয়ে যাওয়ার পর 21-এ হচ্ছে আমরা মানে অনেকদিন পর কার্যত একটু হাঁপ ছেড়ে পুজোর আনন্দটা উপভোগ করা। বাঙালি, বাংলা পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো ইত্যাদি রয়েছে, ফলে সেটা একটু উপভোগ করেছে। বাংলার ব্যবসা বাণিজ্য যে জায়গাটা ক্রমশ একটা হচ্ছে কমে যাচ্ছিল, অর্থনৈতিক পরিমণ্ডলটা ক্রমশ খারাপ হচ্ছে, শুধু বাংলা তো সারা বিশ্বে রয়েছে, দেশে রয়েছে, বিশেষ করে পর্যটন শিল্প। আমি একদম পর্যটন শিল্প আসবো। অভিজিতের মাঝে আমরা কিন্তু হারিয়েছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিত্ব হারিয়েছি, যার মধ্যে সুব্রত মুখোপাধ্যায়ের নাম একদম প্রথম সারিতে উঠে আসবেন। একদম সুস্থ হয়ে যাচ্ছিলেন, তারপরে আবার তিনি, আমি একদম আমরা বাংলার পাশে গোটা দেশের যদি গোটা মানে সারা বছরে কি পেলাম কি না পেলাম করলে কিন্তু আজকের নতুন বছর পড়ে যাবে, আমাদের অনুষ্ঠান শেষ হবে। আমরা মোটামুটি বাংলা নিয়ে আমরা আলোচনা করছি, সেই জায়গায় আমরা সুব্রত মুখোপাধ্যায়কে আমরা হারালাম, দেখলাম, কি বলবেন? না, এটা তো বাংলার রাজনীতির ক্ষেত্রে হচ্ছে একটা বড়, মানে একটা যুগের শেষ, মানে একজন 50 বছর সংসদীয় পরিষদীয় রাজনীতিতে সবচেয়ে কম বয়সে মন্ত্রী, 28 বছর বয়সে মন্ত্রী হবার অভিজ্ঞতা, সেটা একটা বিষয়। সুব্রত মুখোপাধ্যায় এমন একজন কলকাতার মেয়র যার সময় যারা তুলনা করেন যে সুব্রত মুখোপাধ্যায়ের আমলে এই কাজ রয়েছে, এখন হচ্ছে সর্বকালের অন্যতম সেরা মেয়র বলা হয়। আমি সর্বকালের অন্যতম বলতে গেলে আগে চিত্তরঞ্জন, ওনাদেরকে একদম আলাদা জায়গায় আমি ওই সর্বকালের বলছি না, ওনারা তো ঊর্ধ্বে সব। হ্যাঁ, না মানে সুব্রত মুখোপাধ্যায় নিশ্চিত ভাবে একটা জায়গা তৈরি, মানে কাজের জায়গা কিভাবে কাজ করা যায়, মানে স্বল্প পরিসরেও কি করে মানুষকে পরিষেবা দেওয়া যায়, সুব্রত মুখোপাধ্যায় দেখিয়েছে। আবার সুব্রত মুখোপাধ্যায় তো শুধু এই না, একটা সময় হচ্ছে বিভিন্ন পরামর্শ রাজ্য রাজনীতিতে বা রাজ্যের সরকারি কাজের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় খোলাখুলি বলছেন যে
বিভিন্ন সময় পরামর্শ নিতাম, আমরা আলোচনা করতাম। যখন প্রথমবার কর্পোরেশন দখল করব তখন হচ্ছে এত আমাদের মেজরিটি কম ছিল, আমরা হচ্ছে নিজাম প্যালেসে সবাইকে রেখেছিলাম টানা 72 ঘন্টা, সে স্মৃতি মনে পড়ছে। আবার সুব্রত মুখোপাধ্যায়ের সব থেকে বড় বিষয় হলো সুব্রত মুখোপাধ্যায় একটা যুগ কেন সোমনাথ, সুব্রত মুখোপাধ্যায় অনেককে দেখেছেন, মানে সুব্রত মুখোপাধ্যায় নিজেই একটি প্রতিষ্ঠান। মানে বিধান রায় থেকে শুরু করে সিদ্ধার্থ রায়, তারপর জ্যোতি বসু, তারপর বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এই পুরো যুগটাকে কার্যত মানে এই পরিমলটাকে বাংলার রাজনীতির সবটা তার হচ্ছে যে পরিচিত পরিসর। এবং তিনি হচ্ছে প্রত্যেকটা সাক্ষী। বিধান রায়ের আমলে হয়তো তিনি, তার বয়স অনেক কম ছিল, কিন্তু তার ওটা তার অভিজ্ঞতার মধ্যে রয়েছে, জীবনের অভিজ্ঞতার মধ্যে বিধান রায়ের এটা রয়েছে। কিন্তু তারপরের অভিজ্ঞতাগুলো আমরা এবং রবীন্দ্র সদনে যখন তার মৃতদেহ সাহিত্য ছিল শেষ শ্রদ্ধা জানানোর জন্য, মানে তিনি সবাইকে মিলিয়ে দিলেন, দলমত নির্বিশেষে সবাইকে মিলিয়ে দিলেন। সেই জায়গা থেকে আমি একটু খেলার বিষয়টাতেও আসি। এবারে অলিম্পিক ছিল এবং এবারে কিন্তু অলিম্পিকে দীর্ঘ মানে এই প্রথম ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টে, যেহেতু অলিম্পিক আমাদের বলতেই হবে, আমাদের একটা গর্বের দিন ছিল। সোনার ছেলে নীরজ চোপড়া জ্যাভলিং এ সোনা পেয়েছেন, আরো অনেক সাফল্য এসেছিল। সোমনাথ, এইখানে আমার একটা বলার আছে যে আমাদের মাঝে মাঝে একদম শূন্য যায়, আবার মাঝে মাঝে একটু ভালো হয়। আমাদের ভালো হয় মানে 4-5টা কি 10টা হচ্ছে মেডেল, তার মধ্যে একটা হয়তো সোনা এলো, 2টো কি 4টে হচ্ছে রূপো, বাকি ব্রোঞ্জ এলো। একটা ভারতবর্ষে 130 কোটি দেশের তুলনায় যদি আমরা মাপতে চাই তাহলে সেটা কম, তবু সেটা হচ্ছে যে আসছে। এখন আমার এখানে খুব বেসিক প্রশ্ন আছে। আমরা আনন্দিত, গর্বিত, নীরজ চোপড়া থেকে আরম্ভ করে যে কুস্তি বক্সিং লড়াকুড়া হচ্ছে জিতে এসছেন, যে অন্যান্যরা যারা হকিতে জিতেছেন, হ্যাঁ, তাদের সকলকে মানে শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা সব রইল বছর শেষে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেশে এই কেন হয় না, এইটা কিন্তু হচ্ছে বলতে হবে আমাদের যে খেলার যে জগৎটাকে এই যে তৈরি করা। আমরা সবসময় ভাবি, আমরা বাবা মা যারা, আমাদের গোড়াতেই গলত, আমরা প্রথম দিন থেকে ভাবি যে ছেলেকে কি করে ডাক্তার আর ইঞ্জিনিয়ার, এর বাইরে কোনো প্রফেশন নেই। আমাদের পরিসরও নেই, আমাদের পরিকাঠামো নেই। আমরা কেউ ভাবি না যে আমার ছেলেটা খুব ভালো বল করছে বা খুব ভালো হচ্ছে ফুটবলটা খেলছে, ফুটবলটাই হচ্ছে প্রফেশন হিসেবে নেবে। এখন তো পরিসর আছে, আইপিএল এসছে, আইএসএল এসছে, মোহনবাগান ইস্টবেঙ্গল আছে, সবকিছু জায়গাটা অনেকটা বড় হচ্ছে আস্তে আস্তে কর্পোরেট আশায়। কিন্তু এই যে খেলাধুলো বা সংস্কৃতিকে কেউ তার হচ্ছে যে প্রফেশন হিসেবে নেবে, এইটা স্কুল থেকেই তার শুরুয়াতটা হওয়া উচিত। এই বেসিক জায়গাটা এখনো পর্যন্ত সোমনাথ না তৈরি হয়নি। ফলে আমরা কিন্তু একটা রিলিজিয়াসলি হচ্ছে চীন, জাপান, কোরিয়া কিংবা হচ্ছে আমেরিকার মতো হচ্ছে যে আমরা এই পারফরমেন্সটা করতে পারি না। এটা যদি স্কুল থেকে বাধ্যতামূলক। আমি একটা সিনেমা দেখেছিলাম, আমার মনে আছে সোমনাথ, একটা সিনেমা দেখছিলাম প্রহার, যেটাতে হচ্ছে নানা পাটেকর অন্যতম ভূমিকায় ছিলেন। সেখানে ডিম্পল কাবাডিয়া ছিলেন এবং সেখানে তিনি যখন হচ্ছে কোর্ট মার্শাল হচ্ছে, অর্থাৎ মিলিটারিতে যে কোর্ট মার্শাল, সেখানে বলছেন হ্যাঁ আমি যা করেছি ঠিক করেছি। আমি মনে করি যে এই যে আমাদের চরিত্র তৈরি, আমাদের দেশের মানুষের চরিত্র শীত দ্বারা তৈরি হয়নি, এবং শীত দ্বারা তৈরি হয়নি বলে অন্তত 2 বছর তাকে দেশের জন্য অর্থাৎ সেনাবাহিনীতে থাকার দরকার আছে। এইটা যেমন অনেক নেতাজি সুভাষচন্দ্র বসুও সম্ভবত বলে গিয়েছিলেন। হ্যাঁ, এবং শুধু তাই নয়, আমিও মনে করি যে আমার ব্যক্তিগত অভিমত হলো এটা হচ্ছে, ওটা তো হচ্ছে চরিত্র। জার্মানির মতো দেশে এখনো মনে হয় উন্নত দেশ, জার্মানরাও তো একটা বাধ্যতামূলক হচ্ছে কোর্স করতে হয় সেনা। আমিও মনে করি ব্যক্তিগতভাবে যে যদি হচ্ছে যে শুধু তো পড়াশোনা না, পড়াশোনা সবাইকে পড়াশোনায় সবাইকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে পণ্ডিত হতে হবে, সে সবাই আর্যভট্ট তো হবে না ভাই। তাহলে যে প্রত্যেকের প্রতি পেরিফেরি আছে, স্কুল কলেজ থেকে যদি সেইটা যখন পেনিট্রেট করতে পারি, সেইভাবে যদি আমাদের পরিকাঠামোগুলো তৈরি হয়, তাহলে কিন্তু অনেক নীরজ চোপড়া আমরা পেতে পারতাম। একেবারে। তুমি যেহেতু সিনেমার কথা তুললে, সিনেমার প্রসঙ্গে উদাহরণ দিলে, বিনোদন জগৎ কিন্তু এবারে সেই অর্থে বাংলা সিনেমা নিয়ে এখন সম্প্রতি গত সপ্তাহে টনিক দেবের একটি সিনেমা রিলিজ করেছে, তার আগে গোলন্দাজ ইত্যাদি কয়েকটি সিনেমা রিলিজ করেছে। কারণ ইন্ডাস্ট্রিও বন্ধ ছিল এই করোনা মহামারীর জন্য, মানে কার্যত করোনা মহামারী সবকিছু ওলটপালট করে দিয়েছে। সেই অর্থে চলচ্চিত্র অন্তত বাংলাতে উল্লেখযোগ্য কিছু নেই, সেদিকে আমরা যাবো না। কিন্তু আমি একটু বিনোদন বলবো। বিনোদন পুজোকে কেন্দ্র করে, এই মহালয়া থেকে শুরু হয়েছিল, দশমীতে শেষ হয়, একটা ধারাবাহিক চলছিল। শোভন চট্টোপাধ্যায়, কলকাতার প্রাক্তন মেয়র, এবং তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এক এক দিন এক একটি চ্যানেলে
কখনো প্রিন্সেপ ঘাটে নাচছেন, কখনো ব্যালকনিতে নাচছেন, কখনো পার্কে নাচছেন, এবং সবকিছু চ্যানেলে হচ্ছে। শেষ সিঁদুর দান হচ্ছে তোমার দশমীতে, সেটাও একটা চ্যানেলে। মা দুর্গার সামনে সিঁদুর দান হচ্ছে একটা চ্যানেল। এই যে বিনোদন বলতে, এটা কিন্তু একটা বড় বিনোদন ছিল এই বছর। কি বলবো, মানে এটা নিয়ে আমি কেন বলছি, এটা নিয়ে মানে ওনাদের দুজনের, আমি বিভিন্ন মানুষের সাথে খবর করতে গিয়ে কথা বলছি, ওনাদের দুজনের কারোরই রাজনৈতিক বা অন্য কোনো গুরুত্ব বা সত্তা নেই, কিন্তু যেহেতু ওনারা মাঝে মধ্যে খবরে থাকেন এবং এখন ওনারা এন্টারটেনমেন্ট, সিনেমা টিনেমা হচ্ছে না, কিন্তু ওনারাই বিনোদনের মূল জায়গা, প্রচুর আলোচনা। কি বলবো, দেখো আমি শোভন চট্টোপাধ্যায় সম্বন্ধে বলবো, তার কারণ ওনার বান্ধবী সম্বন্ধে বলবো না, কেননা তিনি খবরে নিজের যোগ্যতায় আসেননি, ঠিক আছে, তিনি শোভন চট্টোপাধ্যায় বান্ধবী বলে এসেছেন, ফলে আমি তাকে সরিয়ে রাখছি, ঠিক আছে। প্রথমে এবার হচ্ছে শোভন চট্টোপাধ্যায়, তিনি হচ্ছে রাজ্যের, মানে ওইটা বলতে হবে, কিন্তু এটা কিন্তু বিনোদন সেগমেন্টে আমরা ফেলছি। হ্যাঁ না আমি বুঝতে পারলাম, আমি অবশ্যই বলবো, আরে বিনোদন তো বটে, সে বিনোদন মানে সারাক্ষণ ধরে হচ্ছে যে মিডিয়াগুলোতে, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে ঘুরে বেরিয়েছে, কে কাকে সিঁদুরদান করছে, কে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচছে, যিনি হচ্ছে কোনোদিন পিয়ানো একাডেমি হাতই দেননি, তিনি বোঝা যাচ্ছে হাত দিচ্ছেন এমন ভাবে যে তিনি হচ্ছে তার অবাক পর্যন্ত জাননি। যার কাজ ছিল হচ্ছে কোথায় জল আছে সেটা হচ্ছে দেখা, যার কাজ ছিল হচ্ছে যে কোথায় জঞ্জাল জমেছে, এবং তাকে যদি হচ্ছে বলা হয় যে পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতে, সেটা যতখানি দৃষ্টিকটু লাগে, ঠিক যিনি কোনোদিন নাচেননি, হ্যাঁ কোনোদিন গানের সঙ্গে নাচেননি, যার মানে শারীরিক সমস্ত অঙ্গভঙ্গিমা দেখলে বোঝা যায় যে নাচ ব্যাপারটা তার শারীরবৃত্তীয় মধ্যে আসে না, ফলে সেটা হচ্ছে নাচের থেকে জলটা বেশি বোঝে। হ্যাঁ মানে নাচের থেকে জলটা বেশি বোঝে। এখন এটা না, এটা একটা রাজনৈতিক নেতার যে এই পরিণতিটা, এটা হচ্ছে খুব স্বাভাবিক ভাবে, এটা কিন্তু লস, রাজনীতির একটা লস 100%। যদি বলা হয়, আমি 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 সোমনাথ তোমার কথাটা ধরেই বলছি যে জল শোভন নামটা কেন হয়েছিল, নিশ্চিতভাবে কলকাতার জল পরিবেশন অর্থাৎ জল পরিকাঠামো, পানীয় পরিকাঠামো তৈরির ক্ষেত্রে কিন্তু শোভন চট্টোপাধ্যায় কিন্তু নিশ্চিতভাবে দুর্দান্ত কাজ, এবং জানতেন, মানে উনি জানতেন ওই এলাকার কোথায় পাম্পের ভালটা কোথায় রয়েছে, জানতেন। এই কাজগুলো তিনি কিন্তু খুব মানে নিষ্ঠার সঙ্গে করতেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময় হচ্ছে তিনি হচ্ছে মানে এইখানে আস্থাভাজন ছিলেন যে তিনি কাজটা জানেন বলেই হচ্ছে পুরসভার দায়িত্ব দেওয়া ছিল। এখন দলের মধ্যে কি হয়েছে না হচ্ছে সেটা পরের ব্যাপার, রাজনীতিতে কোনো সময় শূন্যতা আসে, কখনো মাইনাস আছে, আবার সেখান থেকে দাঁড়িয়ে আবার প্লাসে যেতে হয়, কিন্তু নিজের প্লাসটাকে দেখানোর জন্য, নিজে মানে পর্দায় আসার জন্য, নিজের খবরে আসার জন্য যে যে বিষয়গুলোকে উপস্থাপনা করেছে, দরকার ছিল না বান্ধবী সঙ্গ, দরকার ছিল না কিছু, শোভন চট্টোপাধ্যায় নিজের মতো থাকতে পারতেন। সব থেকে বড় কথা কি, তিনি যা করছেন, মানে কখনো হচ্ছে তিনি তৃণমূল ছাড়ছেন, বিজেপিতে আছেন, বিজেপিতে গেলেন, বিজেপি থেকে আবার হচ্ছে যে খালি, তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে একেবারে তুমি যেটা বলছো যে শোভন চট্টোপাধ্যায়কে এই রাজ্যের মানুষ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একজন প্রশাসক হিসেবেই চেনেন। এবার কেন সোশ্যাল মিডিয়াতে নাচতে দেখা না, তার থেকে বড় কথা শোভন, যিনি হচ্ছে বলছে যে 35 বছর হচ্ছে কর্পোরেশনের কাউন্সিলর থেকে কাউন্সিলর হয়েছেন, 35 বছর হচ্ছে তিনি এইসব পরিষদীয় কাউন্সিলর ইত্যাদি ছিলেন। তিনি প্রথমত কোন কারণে, মানে কোনো কারণ ছাড়াই হচ্ছে যে দলটা ছাড়লেন, দল ছাড়লে নিশ্চিতভাবে কোথাও মান অভিমানের জায়গা ছিল, হতেই পারে। এবারে তিনি গেলেন, কোথায় গেলেন, তার শর্ত থাকছে তার সঙ্গে আরেকজনকে যুক্ত করতে হবে একই সঙ্গে, যার কোনো রাজনৈতিক অতীত বলতে যদি হচ্ছে একটা কলেজের কোনো কিছুর হচ্ছে যে যুক্ত থাকাটা যদি রাজনৈতিক অভিজ্ঞতার কথা, হ্যাঁ মানে আমি বলছি তাই যে আমি অত তোমার মতো ভাষায় আমি বলতে চাইছি না, আমি শুধু বলছি এটা যদি রাজনৈতিক অভিজ্ঞতা, শোভন চট্টোপাধ্যায় যে স্ট্যাচারে রয়েছেন তাকেও সেই স্ট্যাচারে রাখতে হবে। এই যদি হচ্ছে যে দলের মধ্যে তার হচ্ছে দাবি দাওয়া থেকে থাকে, ফলে তিনি রাজনীতিটা করতে পারলেন না। এতে ক্ষতিটা কি হলো, শোভন চট্টোপাধ্যায়ের কি ক্ষতি হয়েছে সেটা বড় কথা নয়, তার থেকে বড় ক্ষতি হলো যেটা শুনলাম, যে পরিবারটাকে, মানে তিনি তার নিজের পরিবারের যে অন্তর্দ্বন্দ্ব, ঝগড়া ঝাঁটি, মনোমালিন্য, সেটা কোর্ট পর্যন্ত গেছে, সেটা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যেভাবে তাঁরা মানে একজন প্রাক্তন মেয়র, রাজ্যের হচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রী, যেভাবে কাদা ছোড়াছুড়ি করেছেন, জঘন্য কাজ হয়েছে, জঘন্য কাজ।
আমি বলছি একজন মন্ত্রী, একজন প্রাক্তন মেয়র যে ভাষায় নিজের স্ত্রী, ছেলে, মেয়ে সম্বন্ধে যে যে শব্দ প্রয়োগ করেছেন, বাংলার কালচারে এটা আসে না। একটা সময় গিয়ে কাউকে চুপ করে যেতে হয়, নিজেকে নিভৃত বাসে নিয়ে যেতে হয়, এটা হচ্ছে শিক্ষা। হ্যাঁ, তিনি যে গানগুলো গাইছিলেন না, রবীন্দ্রনাথের যে গানগুলো গিয়ে নাচার চেষ্টা করছিলেন পর্দার সামনে, যে সেই রবীন্দ্রনাথও বলেছেন যদি স্টাডি করেন তাহলে তিনি দেখতে পেতেন যে সেখানে বলা হচ্ছে যে কখনো কখনো রবীন্দ্রনাথ বলছেন, একটা চিঠিতে বলছেন, রাশিয়ার চিঠিতে রবীন্দ্রনাথ বলছেন যে কখনো কখনো চুপ করে থাকতে হয়, অনেক গ্লানি সহ্য করতে হয়, অনেকটাই নীলকণ্ঠ হয়ে থাকতে হয়, যখন সময় আসে তখন মানুষ সবই জানতে পারে। আরে শোভন বাবু, আপনার কি দরকার ছিল এসব নাটক করে অতি নাটকীয় কার্যকারণ করে? আরে আপনি একটা রাজনৈতিক নেতা ছিলেন, আপনি যদি রাজনীতি ছেড়েও দিতেন, আপনাকে মানুষ হচ্ছে যে প্রাক্তন মেয়র, প্রাক্তন মন্ত্রী, আপনি যা করেছেন এখন হচ্ছে প্রাক্তন ভাঁড় ছাড়া আপনাকে কিছু বলবে না। একেবারে প্রাক্তন ভাঁড় ছাড়া কিছুই বলা যাবে না। তবে অভিজিৎ দা অনেক সময় কথা আছে, ইংরেজির খুব একটা বিখ্যাত কথা, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। হয়তো ভালোবাসা এবং যুদ্ধের ক্ষেত্রে সবই ঠিক, সেটাই হয়তো শোভনবাবু মনে করছেন। ভালোবাসা এবং যুদ্ধের ক্ষেত্রে কোনো কিছুই ভুল না। যাই হোক, আমি একদম বছরের শেষ পর্যায়ে চলে আসবো আমরা, কারণ যেহেতু 2021 সাল করোনা মহামারী আবহাওয়া চলছিল, ফলে আমরা যে সেগমেন্ট বলছিলাম, গোটা বিশ্ব বা গোটা দেশ জুড়ে হয়তো অনেক কিছু আলোচনা করতে পারতাম। আমরা আমাদের রাজ্যের পার্সপেক্টিভে বলেছিলাম, বিশেষ আলোচনার কিছু নেই, কিছু রাজনৈতিক, কিছু অফবিট। শেষে, একদম শেষে যে সময় আমরা দাঁড়িয়ে আছি, আমরা দেখলাম যে পুজোর পরেও কিন্তু করোনা মহামারীটা সেই অর্থে অতটাও প্রকোপ হলো না, এবং ট্যুরিজম আবার বাড়লো। গত 10 বছরে দীঘায় রেকর্ড মানুষ যাচ্ছে, দার্জিলিংয়ে রেকর্ড মানুষ যাচ্ছেন, মানে ট্যুরিজমটাও বাড়ছে। মানুষ মানে বাঁধা গরু ছাড়া পেলে যেমন হয় আর কি, আমি মানুষকে বাঁধা গরু ছাড়া বলছি না, মানে উদাহরণ হিসাবে বলছি। 25শে ডিসেম্বর আমরা যেটা দেখতে পেলাম, সব মিলিয়ে, মানে কলকাতা পুরসভা নির্বাচন গেছে, সেটা নিয়ে আলাদা কথা বলবো না, বিধানসভার ট্র্যাডিশনাল গেছে, হ্যাঁ, সেটা নিয়ে একাধিক আলোচনা হয়েছে। সেই জায়গা থেকে এই যে ওমিক্রন, একদম বছরের শেষে এসে মানুষ যে একটু স্বস্তি নিঃশ্বাস নেবে, পুরনো স্মৃতিকে রেখে নতুনকে আহ্বান করবে, সেটাই কোথাও যেন লাস্ট এক সপ্তাহ বাধা হয়ে দাঁড়ালো ওমিক্রন। করোনারই একটা ভার্সন বলা হচ্ছে, চিকিৎসকদের ভাষা, তারা আরো টেকনিক্যালি বলতে পারবেন। মানুষ আবার আতঙ্কিত হচ্ছে, মানুষ আবার বুঝতে পারছে না আবার লকডাউন হবে কিনা, বা লকডাউন হলে আবার মানুষের রুজি বন্ধ হবে কিনা, অফিস বন্ধ হবে, ব্যবসা বন্ধ হবে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শেষ করবো, সেই জায়গায় দাঁড়িয়ে কি পরিস্থিতি আছে 31শে ডিসেম্বর। সবচেয়ে আলোচনার বিষয়, অকল্যান্ডে ইতিমধ্যেই বর্ষবরণ শুরু হয়ে গেছে তাদের সময় অনুসারে। 1 তারিখ 1 জানুয়ারি পড়ে গেছে। তোমার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে, সিডনিতেও হয়ে গিয়েছে, ধীরে ধীরে আমাদের দেশেও হবে আর কিছুক্ষণ পরে, আর কয়েক ঘন্টা বাদেই, 5-6 ঘন্টা পরেই মানে নতুন বর্ষ এসে গিয়েছে বলা যায়। সেই সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়েছি, কিন্তু আগে যেমন হতো, আজ থেকে 3 বছর আগেও, 4 বছর আগেও নতুন বছর মানে একটা বিরাট ফেস্টিভ মুড, কিন্তু মানুষ কোথাও যেন আবার আতঙ্কে ভুগছে। আর সত্যি তো ওমিক্রন ছড়াচ্ছে, করোনা ছড়াচ্ছে, কি বলবো? না সম্রাট, আমি প্রথমেই বলতে চাই যে আতঙ্কটা হচ্ছে যে সরিয়ে রাখতে হবে। তার কারণ আমরা তো মহামারীর প্রকট রূপটা দেখে নিয়েছি, 2019-20 আমরা প্রকট রূপটা দেখে নিয়েছি। সেকেন্ড ওয়েভে তো এমন একজন মানুষ নেই, আমার মনে হয় তোমারও চেনাশোনা এমন একজন মানুষ নেই, বা নিজেদের পরিচিত হোক আত্মীয় নেই, যিনি আক্রান্ত হননি বা মারা যান। একদম কথা। ফলে এই যে মানে আতঙ্কিত হওয়া, আমি প্রথমেই বলবো যারা পাঠক দর্শক যারা রয়েছেন, যারা বিশ্ব বাংলা সংবাদের যারা দেখছেন আমাদের লাইভে, বা যারা পরবর্তীকালে হচ্ছে দেখবেন আমাদের লাইভ, আজকে বর্ষ শেষের এই যে সোমনাথের সঙ্গে আমার যুগলবন্দিতে বর্ষ শেষে হচ্ছে কিছু আলোচনা, কিছু আড্ডা মারার যে বিষয়টা চলছে, তাতে বলবো আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আমরা যারা বাংলায়, যারা রাস্তায় বেরোই, যারা রাস্তায় কাজ করি, কিংবা হচ্ছে ঘুরে বেড়াই, কিংবা হচ্ছে কোথাও কাজ করি, একটা বিষয় খালি মাথা রাখুন, মাস্কটা পরতে হবে। এই জায়গাটা ঢাকা থাকলেই কিন্তু অর্ধেক ভাইরাস আক্রমণ কিন্তু হচ্ছে যে যথাযথভাবে প্রতিহত করা যায়। দেখবেন, আমি নিজের অভিজ্ঞতায় বলছি, মাস্কটা আমি যখন কম ছিল, যখন হচ্ছে বলা চলে প্রায় 1-2% নেমে এসেছিল, তখনও মাস্কটা ব্যবহার করার জন্য এই যে প্রত্যেকটা সিজন চেঞ্জে যে সর্দি, জ্বর, কাশি এই যে আসে না, সেটা কিন্তু কম। আমার যেমন হয়েছে যে জীবনের অঙ্গ করে নিতে হবে মাস্কটা, একদম এইটাকে করতে হবে। ফলে মাস্কটা ব্যবহার করুন, স্যানিটাইজারটা রাখুন।
চেষ্টা করবেন হচ্ছে যে দেখি যতটা জমায়েত এড়ানো যায়। জমায়েতটাকে এড়াতে হবে। আনন্দ করুন, করুন। আগে হচ্ছে 20 জনকে আপনারা বাড়িতে ডেকে হচ্ছে পার্টি করবেন না, 10 জন আরো কাছের বন্ধু 10 জনকে একটু বড় জায়গায় নিয়ে হচ্ছে পার্টি করলেন, একটু আর দূরত্ব রাখবেন। জীবন, অভিজিৎদার জীবন অনেক বড়, জীবন যদি থাকে তাহলে সারা জীবন আমরা উৎসব আনন্দে মেতে উঠতে পারবো। 100% জীবন থেমে থাকে না। তবে এই মাঝে আর একটি সুখবর আছে। সৌরভ গঙ্গোপাধ্যায়, আমাদের ভারতের প্রাক্তন অধিনায়ক, বাংলার গর্ব, বাঙালির গর্ব, বিসিসিআই প্রেসিডেন্ট, তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়ে তিনি বাড়িতে গেছেন। এটাও আজকের খবর। এবং শেষ করবো যেটা দিয়ে, আমি অভিজিৎ দেখা একদম এক কথায় উত্তর, মানুষ জানে, আমরাও আমাদের বিশ্ব বাংলা পেজে গোটা বিশ্বের, গোটা দেশের, এই রাজ্যের ফিরে দেখা বিভিন্ন সেগমেন্ট, খেলা থেকে বিনোদন, রাজনীতি থেকে সাহিত্য, সমস্ত রকম ফিরে দেখা সেগমেন্ট আমরা করেছি, অর্থাৎ ঘটনাবহুল ঘটনাগুলোকে করেছি। সেগুলো আপনারা দেখেছেন। আর এটা আমাদের একটা বর্ষ শেষে একটা আলোচনা আমাদের হলো, কিছু জিনিস আমরা আলোচনা করে নিলাম। আপনাদেরও উপযুক্ত মতামত দরকার। একদম শেষ প্রশ্ন আমি করব, রাজনীতি দিয়ে শুরু করেছিলাম, রাজনীতি দিয়েই শেষ করব। কারণ মানুষের জীবন শুধুমাত্র সংসদীয় রাজনীতি নয়, শুধুমাত্র সংসদীয় রাজনীতি বা ভোটের রাজনীতি না, তোমার ফ্যামিলি, তোমার অফিস, তোমার পাড়া, তোমার ক্লাব, পুরোটাই কিন্তু রাজনীতি। রাজনীতি রাজনীতি, তাতে যে সিম্বল থাকতে হবে এমন ব্যাপার না। মানে রাজনীতিটা ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। আমাদের দেশের যে স্ট্রাকচার, ডেমোক্রেটিক স্ট্রাকচার, সেই জায়গা থেকে আমি তোমাকে বলবো, তোমার দেখা 2021-এ শ্রেষ্ঠ রাজনীতিবিদ, সেটা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে হোক বা রাজ্যের পরিপ্রেক্ষিতে হোক, শ্রেষ্ঠ রাজনীতিবিদ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় 2020-তে শ্রেষ্ঠ না, তিনি অনেক আগে শ্রেষ্ঠ হয়ে গেছেন। যেদিন প্রথম তিনি সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়েছিলেন, পরবর্তীকালে তো তার উত্থান হয়ে গেছে। এর বাইরে বিশেষ করে নতুনদের মধ্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ, সেটা দেশের পরিপ্রেক্ষিতে হোক, রাস্তায়, মানে উত্থান কাকে দেখলেন, মানে সেরা যদি বলা হয় 2021-এ তোমার দেখা সেরা রাজনীতিবিদ। 2021-এর সেরা রাজনীতিবিদ আমি কিছুটা হলো ভাবছিলাম, মানে এখানে আমার এই ভাবনা না কিছু কিছু জায়গায় হচ্ছে থমকে গিয়েছে। মানে আমার দেখা শ্রেষ্ঠ বললে ভুল হবে, তার বেসটা বা একদম বেস লেভেলে কাজ করার অভিজ্ঞতা হয়তো তুলনায় কম। ছাত্র রাজনীতিতে সে হচ্ছে যে খুবই পটু ছিল, কিন্তু একেবারে মানুষের মধ্যে দিয়ে জননেতা হওয়ার ক্ষেত্রে তার কিছু হচ্ছে বাধা ইত্যাদি ছিল, এবং সে দল বদল করায় বোধহয় তার ওজনটা কিছুটা হচ্ছে যে টাল খেয়েছে। আমি যদি বলতে ভবিষ্যতের রাজনীতিবিদ যদি বলতে হতো, নিশ্চিতভাবে হচ্ছে যে আমি বলতাম কানাইয়া কুমার, ঠিক আছে, নিশ্চিতভাবে বলতাম। কিন্তু মাঝে এই যে মানে সিপিআই থেকে, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া থেকে, কানাইয়া কুমার এমন একটা জেনারেশনে বামপন্থী রাজনীতিটা করতেন যে সময় কার্যত ক্ষয়িষ্ণু শক্তিতে গোটা দেশের বামফ্রন্ট পরিণত হয়েছে। হ্যাঁ, এবং মানে এই যে দল বদলটা, মানে এই যে ও তার মনে হলো সিপিএম বা লেফটটা ক্রমশ হচ্ছে ক্ষয়িষ্ণুর কাছে থেকে, আমি বলছি সিপিএম বা সিপিআই বা লেফট ফ্রন্টটা ক্রমশ ছোট হচ্ছে, আমি থাকবো না, দল বদল করা। এই যে দল বদল করাটা না মানুষের বিশ্বাসযোগ্যতাটাকে কোথাও একটা কমিয়ে দেয়। ফলে নিশ্চিতভাবে আমি এখনো বলবো, তবু অন্য নেতা, যে আপকামিং নেতা যারা রয়েছেন তারা তো নিশ্চিতভাবে রয়েছেন। তবে আমি সবচেয়ে বলবো, এটা হচ্ছে যে আমি সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বলছি, এটা আমার মনে হয়েছে যে এটা একটা লস। তবে আমি বলবো, নিশ্চিতভাবে বলবো, আগামী দিনে ভারতবর্ষের শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর নেতা হতে চলেছেন যেটা, সেটা নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। বাংলার নির্বাচন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে থেকে করে থাকেন, তাহলে পেছন থেকে সাংগঠনিক দিক থেকে এই বয়সে যে ম্যাচুরিটি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, তাহলে নিশ্চিতভাবে বলা যায় আগামী দিনে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে একটা নাম হবে, এবং আগামী দিনে ভবিষ্যতের নেতৃত্বে ইতিমধ্যে তিনি প্রমাণিত, ইতিমধ্যে তিনি বাংলায় প্রমাণিত, বাংলার বাইরে একটার পর একটা রাজ্যে যাচ্ছেন, এবং সেখানে মেঘালয়তে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেস হচ্ছে যে বিরোধী আসনে বসেছে। হ্যাঁ, এবং তিনি রয়েছেন, সে গোয়াতে বেশ ভালো জায়গা, গোয়াতে, ত্রিপুরাতে হচ্ছে, ত্রিপুরাতে খুব কঠিন সময়, যেখানে সন্ত্রাস কায়েম হয়েছে, 3 মাসের মধ্যে হচ্ছে 20 থেকে 24% হচ্ছে ভোট নিয়ে আসছে। ফলে এই যে এটা হচ্ছে একটা মানুষ হচ্ছে গ্রাফটাকে বুঝিয়ে দেয় যে তিনি হচ্ছে চলছেন, এবং এত সিস্টেম, মাত্র 32 থেকে 34 বছরের একটি মানে ইয়ং ছেলে, একদম মানে ইয়ং জেনারেশনের যদি কথা বলতে হয়, সোমনাথ 2021 প্রাপ্তি, এবং
অসম্ভব একটা পরিণত, একটা 34 থেকে 35 বছরের একটি তরুণ যুবক যে হচ্ছে একটি দলের হচ্ছে যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার যে অসম্ভব ম্যাচুরিটি এবং সমস্ত কিছুটাকে হচ্ছে যে একদম চোখে দেখতে পাওয়া, এটা হচ্ছে একটা পারিবারিক হচ্ছে রাজনীতির পরিবেশ তো রয়েছে, তার সঙ্গে নিজেকে নিশ্চিত ভাবে 2021 সেরা প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম 2021 সেরা প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিজিৎদা, আরেকটি ঘটনা, আমরা যেহেতু বাংলার মধ্যেই ছিলাম, যে কৃষক আন্দোলন কিন্তু এবারে দেশের একটা সেরা জায়গা, কিন্তু অত সময় নেই, অত আলোচনাও সম্ভব না। একদম অভিজিৎ ঘোষ যেটা বললেন, আমার মনে হয় সেটা বিশ্ব বাংলা সংবাদের সম্পাদক অভিজিৎ ঘোষের কথা নয়, আমার মনে হয় বাংলার প্রতিটি মানুষ, এবং আমার কোথাও থেকে একটা বিশ্বাস, কেউ মুখে স্বীকার করে কেউ করে না, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে কঠোর সমালোচকরাও কিন্তু ভিতর ভিতর স্বীকার করেন না, মানে দম হে উসমে কুছ দম হে। সোমনাথ, সব থেকে বড় কথা, রাজনীতিটা শুধু রাস্তায় নেবে মার দেঙ্গে, কর দেঙ্গে, ভাঙ দেঙ্গে, ভাঙচুর করে দেঙ্গে নয়, এটা একটা পাঠ, তার পেছনেও একটা পাঠ থাকে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি পদক্ষেপে বোঝাচ্ছেন, বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস, একেবারে বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস, এবং যার জন্য তুমি বলছিলে, তোমার কথার রেস ধরেই বলি যে 21 নির্বাচনে অনেকেই এসেছিলেন, আমি নরেন্দ্র মোদী এবং দেশের এই মুহূর্তে সর্বোচ্চ দুই নেতা, সবচেয়ে প্রভাবশালী দুই নেতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারা দুজন কার্যত ডেলি প্যাসেঞ্জারি করেছেন, মানে মাসখানেক ধরে ডেলি প্যাসেঞ্জারি করেছেন। দিল্লিতে ব্রেকফাস্ট, এখানে এসে লাঞ্চ, টিফিন করে আবার রাত্রে দিল্লিতে গিয়ে ডিনার করেছেন। সেই ব্রেকফাস্ট, এবং যতবারই এসছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে তো রাজনৈতিকভাবে আক্রমণ করেছেন, ব্যক্তিগত আক্রমণ। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা রাজনৈতিকভাবে থ্রেট ছিল, ওই লেভেলের নেতা। আমরা নরেন্দ্র মোদী বা অমিত শাহের রাজনৈতিক যে সত্তা, সেটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না, তাদের যা প্রভাব, দেশের একজন প্রধানমন্ত্রী, একজন স্বরাষ্ট্রমন্ত্রী, সেই লেভেলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে তো করবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত অ্যাটাক, তারাও কোথাও থেকে বুঝতে পেরেছিলেন যে কাঁটাটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেটা কিন্তু তিনি নিজে প্রমাণ করেছেন। এবং অভিজিৎ ঘোষ তিনি যেটা ব্যাখ্যা করতে গিয়ে বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেরা প্রাপ্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ একটা ট্র্যাডিশনাল রাজনীতির বাইরে গিয়ে রাজনীতিকে একটা অন্য মোড়কে, সবাইকে নিয়ে চলা, সব বয়সীদের নিয়ে চলা, একটা কর্পোরেট ধাঁচ দেয়া, সংগঠনকে ঢেলে সাজানো, এবং যেখানেই হাত দিচ্ছেন পরস্পরের মতো, মানে শোনা বলছে না, এটার পেছনে আমি পরস্পর বলবো না সোমনাথ। অভিষেক বন্দ্যোপাধ্যায় দূর থেকে আমি কাজ দেখে যেটা মনে হচ্ছে, আমরা তো দূর থেকে দেখছি, আমরা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বা আমরা সাংবাদিক হিসেবে দেখছি দূর থেকে দেখে আমাদের যেটা মনে হয়েছে যে রাজনীতি পলিটিক্সটা একটা সময় সিপিএম কে না একটা সময় বলা হতো খুব শক্তিশালী সংগঠন, তার কারণ তো ব্যাক অফিসটা হচ্ছে প্রচন্ড ছিল, এই কাজটা করবে, ওর হচ্ছে প্রচারের দায়িত্ব, ও হচ্ছে ব্যানার লাগাবে, তুমি ওখানে যাও, কাল থেকে আমার ওখানে প্রচার, ওইখানে কারা কারা বক্তা ঠিক করে দেয়, এই যে একটা স্ট্রিমলাইন করে দেয়া, এই স্ট্রিমলাইনটা অসম্ভব পারদর্শিতার সঙ্গে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। এবং যে ইস্যু, ধরা যাক কেউ একজন হচ্ছে বক্তা, সেই বক্তা হচ্ছে যে কোনো একটা চ্যানেলে বা কোনো একটা নিউজ পোর্টালে কিংবা হচ্ছে কাগজে বক্তব্য রাখবেন, তার সামনে সঙ্গে সঙ্গে পার্টির সে হচ্ছে নিয়ে তথ্য হাতের কাছে চলে আসছে। এই যে মানে তৃণমূল কংগ্রেস আজকে হচ্ছে যে 21 বছর, তাই তো 25 বছর, হ্যাঁ, তো সব মিলে যে আজকে যে জন্ম, হ্যাঁ, এই যে এবং আগামীকাল তৃণমূল কংগ্রেসের জন্মদিন, তার আগে এই যে দলটাকে একটা রিফর্ম করার দরকার ছিল, অর্থাৎ একভাবে তৈরি হয়েছে, এবারে সময়ের সঙ্গে যুগের সঙ্গে তাল মেলাতে হবে, তা নাহলে পিছিয়ে যাব। এইটাকে রেখে হচ্ছে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাজাচ্ছেন, এবং দক্ষতার সঙ্গে, এবং এটা সব থেকে বড় কথা, তিনি সিনিয়রদের, যারা হচ্ছে প্রণম্য, যারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ, তাদের পায়ে হাত দিয়ে, তাদের আশীর্বাদ নিয়ে, তাদের পরামর্শ নিয়ে কাজ করছেন, আবার ইয়ং ব্রিগেডকে সঙ্গে নিচ্ছেন। এই যে একটা হচ্ছে যে ভারসাম্য রাখাটা অসম্ভব দক্ষতার সঙ্গে করছেন, এবং অবশ্যই সবটাই হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ থাকছে, মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বয়সে আমরা একটা সময়, অভিজিৎ দা তুমি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করেছো, অনেক যুগ দেখেছো, বাংলাদেশ যুগ দেখেছো,
কংগ্রেসের যুগের হয়তো শেষ দিকটা দেখেছো, তৃণমূলটা দেখছো, বা গোটা সর্বভারতীয় রাজনীতিটাও দেখেছো। মানে একটা সময় আমরা কথা বলতো যে মাথার চুল যদি পাকা না হয় সে নেতা হতে পারে না, মানে পক্ষকে মানে অভিজ্ঞতাটাকে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু এই বয়সে এত ম্যাচুরিটি, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তার বয়স বাড়বে কালের নিয়মে, হ্যাঁ, তখন তাহলে কোন জায়গায় তিনি পৌঁছবেন, সত্যি ভারতের সেরা রাজনীতিবিদও একটা সময় তিনি হয়ে উঠতে পারেন। মানে এই সময়টা যদি বলতে হয় তারকা রাজনীতিবিদ যিনি হচ্ছে মানে এই কম বয়সে যে জায়গায় হচ্ছে যে ম্যাচুরিটির কাজ দেখিয়েছেন, বিশেষত এই বাংলার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, সেটা নিয়ে হচ্ছে নিশ্চিতভাবে বলে দেওয়া যায় যে ভারতবর্ষে এখন তার বিকল্প পাওয়া মুশকিল, অন্তত এই জেনারেশনের রাজনীতিবিদের মধ্যে। এবং ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া এটা কিন্তু সবাই পারে না, নিশ্চিত এটা কিন্তু ভিতর থেকে আসে এবং এটা বাই ডিফল্ট। কিন্তু ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া, অনেকে ভাবে চিন্তা করে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একজন, ফলে সেটা তো হচ্ছে যে নিশ্চিতভাবে তার মধ্যে কিছুটা সংক্রামিত হয়েছে। একেবারে আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে। আপনারা জানেন 2019 থেকে শুরু হয়েছিল, 2020-21 পেরিয়ে এখনো করোনা মহামারীর আবহাওয়ার মধ্যেই আমরা চলছি। বর্ষ শেষেও সেটা নিয়ে প্রচুর চর্চা হচ্ছে। ফলে বিশেষ বাংলার পরিপ্রেক্ষিতে বিশেষ কিছু ঘটনা ঘটাচ্ছিল না, কারণ বিনোদন জগৎ বন্ধ, সিনেমা হল বন্ধ, প্রায় বন্ধ ছিল, শিক্ষা ব্যবস্থাটা বন্ধ। গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল মোটামুটি রাজনীতি, যেটা নিয়ে এই বছরটা ধরে বাংলায় চর্চা হয়েছে, কিছুটা খেলাধুলা সেটাও বন্ধ ছিল, এবং স্বাস্থ্য ব্যবস্থা, সব নিয়ে আমরা আলোচনা করলাম। আমার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা সংবাদের সম্পাদক অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আপনাদেরকে অভিজিৎ ঘোষ আপনাদেরকে নতুন বছরের একদম মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়েছে। কয়েক ঘন্টার মধ্যে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে নতুন বছরের শুভ সূচনা হয়েছে। আমি একদম অভিজিৎ দাকে দিয়ে শেষ করব। আমাদের দর্শকদের জন্য, পাঠকদের জন্য কি বার্তা থাকবে বিশ্ব বাংলা সংবাদের সম্পাদক হিসাবে অভিজিৎ ঘোষ? সমস্ত পাঠক যারা এখন বিশ্ব বাংলা সংবাদের পাঠক এবং দর্শক যারা ইউটিউব থেকে, ফেসবুক থেকে আমাদের পোর্টাল দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তাদেরকে আমি নতুন বছরের শুভেচ্ছা, প্রণাম, বড়দের প্রণাম, এবং যারা ছোটরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। মাথায় রাখবেন, বাংলার এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যদি পোর্টাল থাকে তার নাম হচ্ছে এখন বিশ্ব বাংলা সংবাদ, এবং এটা আপনাদের জন্যই হয়েছে, নির্দিষ্টভাবে আপনাদের জন্য। এবং সংবাদ বলতেই হবে যে আমরা ইউটিউবে প্রায় হচ্ছে 4 কোটি দর্শক পেরিয়ে গেছি, আপনাদেরকে জানিয়ে রেখে, আপনারাই করেছেন, 4 কোটি দর্শক পেরিয়ে গেছি। ফেসবুকে আমরা 2 কোটি দর্শক, হ্যাঁ, তার সঙ্গে হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার এবং ইত্যাদি মিলিয়ে আরো ওয়েব পোর্টাল সমস্ত মিলিয়ে প্রায় আরো 40 লক্ষ দর্শক এই মুহূর্তে হচ্ছে আমাদের সঙ্গে রয়েছেন। ফলে সমস্তটাই আপনাদেরকে হাতে করে, মানে আপনাদের দৌলতে কিন্তু আমরা এখানে বসে আছি, আমরা এই কথাগুলো বলতে পারছি, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কাম্য। নিশ্চিতভাবে নতুন বছরে আরো বেশি করে আপনারা বিশ্ব বাংলা সংবাদ দেখুন, পড়ুন এবং সমালোচনা করুন, ফোন করুন, আপনারা আপনাদের মতামত জানান, নতুন কিছু ভাবনা থাকলে বলুন। নিশ্চিতভাবে বিশ্ব বাংলা সংবাদ যদি কোনো নতুন ভাবনা, সার্বিকভাবে কিছু আপনারা দিতে পারেন, সেই ভাবনা কিন্তু আমরা ক্যামেরার সামনে, আমরা লেখার মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসবো। আপনারা ভালো থাকুন। 2021 ওমিক্রন রয়েছে, ভাইরাস রয়েছে, ডেল্টা ভাইরাস রয়েছে, কোভিড রয়েছে, সবকিছু সামলে সাবধানে, আতঙ্ক না করে থাকুন, একটু সাবধানে থাকুন, তবু ভালো কাটুন। আগামীকাল অর্থাৎ 12টার পর হচ্ছে যে নতুন যে 2022 আসছে, আপনারা 2022-এ সাবধানে থাকুন, ভালো থাকুন এবং শুভেচ্ছা থাকুন। একেবারেই অভিজিৎ ঘোষ, বিশ্ব বাংলা সংবাদের সম্পাদক, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের প্রাক্কালে। আমাদের দর্শকদের জন্য যেটা অভিজিৎ দা বললেন যে নতুন ভোরের সূর্য উঠুক বিশ্ব বাংলা সংবাদের সঙ্গে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই মুহূর্তে বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ। নমস্কার। নমস্কার।